নেদারল্যান্ডসকে হারাতে ভারতের যতটা কষ্ট করতে হলো, পাকিস্তানকে হারাতে তো ততটা কষ্ট করতে হয়নি। আবার ধরেন গ্রুপ পর্বের এটা তো শেষ ম্যাচ, প্রথম ম্যাচে ইউএসএকে হারাতে ভারতের যতটা কষ্ট করতে হয়েছিল, পাকিস্তানের বিপক্ষে জয়টা ছিল ভীষণ রকম আয়েসি। হ্যাঁ, তারপরও পাকিস্তানকে সঙ্গে নিয়েই ভারত সুপার এইটসে উঠেছে। তবে এখন পর্যন্ত টুর্নামেন্টে ভারত যে খুব কমপ্লিট টিম পারফরমেন্স দেখিয়েছে, বিষয়টা সেরকম নয়। বরং পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচটাতেই ভারতকে ভারতের মতো মনে হয়েছে অনেক বেশি করে। সামনে পাকিস্তানকে পেলে তারা বোধহয় একটু বেশি করে তেতে থাকে, একটু বেশি করে জ্বলে ওঠার আকাঙ্ক্ষার জায়গাটা থাকে। কিন্তু টুর্নামেন্টের এই ৪ ম্যাচে ৪টাই ভারত জিতেছে। টি-20 ওয়ার্ল্ড কাপে টানা ১২টা ম্যাচ তারা জিতলো। ওই গতবার থেকে ওইটা শুরু করলে সবকিছুর পরও সুপার এইটসের আগে ভারত যে খুবই নিশ্চিন্তে, খুবই আয়েসে সুপার এইট শুরু করতে পারবে, ওইরকম আমার কাছে মনে হচ্ছে না। নেদারল্যান্ডসের বিপক্ষে এই জয়টা তো আমি বলব না যে অনিশ্চয়তার মধ্যে পড়েছিল কোনো সময়। কিন্তু আপনি যখন ক্রিকেট তো আসলে স্ট্যাটসের খেলা, স্ট্যাটসের কিছু তুলনা যদি করেন তাহলে কিছু, কিছু জায়গায় কিন্তু ভারতের দুশ্চিন্তাটা রয়েই গেছে এবং এই ম্যাচে তারা তাদের সেই সুপিরিয়রিটি দিয়ে ওভারকাম করতে পেরেছে। তবে সুপার এইটসে যখন আরও কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে তুলনামূলক, তখন ভারতের খেলাটাকে আরও একটু রেইজ করতে হবে। অবশ্যই এটা বলে লাভ নেই, কেননা এইখানটাতেও এই ইউএসের কথা বলছি কিংবা এই নেদারল্যান্ডসের কথা বলছি, এগুলো তো তুলনামূলক সহজ প্রতিপক্ষ। যখন আবার পাকিস্তানের বিপক্ষে খেলা হয়েছে তখন তো তারা তাদের ওই পারফরম্যান্স বারটা ঠিকই রেইজ করে তুলেছিল। আজকের এই ম্যাচটাতে নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের যে ১৭ রানের জয়, সেইটাতে টার্নিং পয়েন্ট কোনটা, ওই আলোচনাইতে করব। আমার ধারণা, আমার এই টার্নিং পয়েন্টের সঙ্গে আপনারা সবাই একমত হবেন। একমত সম্ভবত হতেই হবে। দেখুন, এইবারে টি-20 বিশ্বকাপে আমাদের সবচেয়ে বড় দুঃখ বাংলাদেশ না থাকা। আর সবচেয়ে বড় বিস্ময় অস্ট্রেলিয়ার গ্রুপ পর্ব থেকে বেরিয়ে যাওয়া, বাদ পড়া, বেরিয়ে যাওয়া মানে বাদ পড়া। এর চেয়ে কম বিস্ময় না আসলে অভিষেক শর্মার এখনো রানের খাতা খুলতে না পারা। টি-20 ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য ব্যাটসম্যান হবেন যিনি, দ্য ব্যাটসম্যান হিসেবে যাকে আসলে অনেকেই ধরে রেখেছিলেন, সে অভিষেক শর্মা অসুস্থতার কারণে একটা ম্যাচ খেলতে পারেনি নামিবিয়ার বিপক্ষে। কিন্তু বাকি যে ৩টা ম্যাচ খেলেছেন, ইউএসএ, পাকিস্তান, আজকে নেদারল্যান্ডস, ৩টা ম্যাচেই ডাক। টি-20 ফরম্যাটে নাম্বার 1 অলরাউন্ড ব্যাটসম্যানদের তালিকায় ১ নম্বরে রয়েছেন যে অভিষেক শর্মা। তিনি টি-20 বিশ্বকাপে ৩ ম্যাচ খেলেও এখনো রান করতে পারেনি। এই বিস্ময়টা আসলে অস্ট্রেলিয়ার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার বিস্ময়ের চেয়ে খুব একটা কি পিছিয়ে রাখা যাবে? ভারত তাদের এই শুরুতে অভিষেক শর্মার উইকেট হারানো সত্ত্বেও তারা ২০০-র কাছাকাছি স্কোরে গিয়েছে, ১৯৩ রানে পৌঁছেছে। কিন্তু আমি যে বলছিলাম যে স্ট্যাটসের কিছু খেলা রয়েছে যেটা দেখলে আপনার মনে হবে যে না, নেদারল্যান্ডস ভারতকে ফাইট দিয়েছে। লড়াইটা ডাচরা আসলে করেছে। কোন জায়গাটাতে? ২টা স্পেসিফিক জায়গার কথা বলি। ধরেন ভারতের ব্যাটিং ইনিংসে ১২ ওভার শেষে স্কোর ছিল ৩ উইকেটে ৮৯। নেদারল্যান্ডসের ব্যাটিং ইনিংসে ১২ ওভার শেষে স্কোর ছিল ২ উইকেটে ৯৪। তারা ৫ রান বেশি করেছিল, তাদের একটা উইকেট কম গিয়েছিল। প্রবলেম হচ্ছে ওইখান থেকে ভারত যে এক্সেলারেটটা করেছে, নেদারল্যান্ডসের পক্ষে সেইটা আসলে করাটা সম্ভব হয়নি। ১২ ওভার শেষে তুলনামূলক আলোচনায় নেদারল্যান্ডস এগিয়ে থাকলেও এই যে স্ট্যাটস বলছে, কিন্তু শেষ ৮ ওভারে ১০০ রানের প্রয়োজনীয়তা মেটানো ভারতের বিপক্ষে তাদের জন্য আসলে এটা খুবই, খুবই, খুবই কঠিন বলে শেষে তখনও মনে হচ্ছিল, শেষে গিয়েও সেটা আসলে প্রমাণিত হয়েছে। আবার যদি আপনি দেখেন, ভারত তাদের শেষ ৫ ওভারে রান তুলেছে। নেদারল্যান্ডসের তো শেষ ৫ ওভারে প্রয়োজন ছিল ৭৬ রান। ফলে এই জায়গাটাতে ওইভাবে চিন্তা করলে তো তারা জিততেই পারত। আসলে জিততে পারত না। আসলে শেষ ৫ ওভারে ভারতের বিপক্ষে ৭৬ রান নেদারল্যান্ডস কিভাবে নিবে? আপনি এইখানটাতে যতই বলেন না কেন, ওই শেষ ২ ওভারেও ৪৬ রান প্রয়োজন ছিল। ১৯ নম্বর ওভারে হার্দিক পান্ডিয়া ১৮ রান নিয়ে নিল ডাচরা। তাও তো লাস্ট ওভারে ২৮ রান প্রয়োজন। সেই ওভারে ২টা ক্যাচ ড্রপও হয়েছে। তত কিছু হওয়া সত্ত্বেও সেই ১৭৬ পর্যন্ত নেদারল্যান্ডস যেতে পেরেছে। ১৭ রানে তারা ম্যাচটা হেরে গিয়েছে এবং তাদের এই ব্যাটিংয়ের যে চেইসটা নেদারল্যান্ডস করেছে, সেইখানটাতে ধরেন এই শুরু থেকে এই আস্কিং রেটটার সঙ্গে খুব একটা তারা পাল্লা দিতে যে পারছিল, বিষয়টা সেটা না। ২০০-র কাছাকাছি স্কোর করতে হবে, সেইটার সঙ্গে পাল্লা দিয়ে তারা এগোতে পারছিল না এবং শেষে গিয়ে ওইভাবেই তাদের ইনিংসটা তারপরও মানে মাথা উঁচু করে বিদায় হচ্ছে নেদারল্যান্ডসের, এই কথাটা আমরা বলতে পারি। ঐরকম ফাইটটাই তারা ভারতের বিপক্ষে দেখিয়েছে।
আর ভারতের ব্যাটিং ইনিংসে কোন জায়গাটাতে তারা এগিয়ে গেল, এই যে তুলনামূলক আলোচনাটা করলাম সেখানটাতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ওই ধরেন যে শেষ 8 ওভার কিংবা ধরেন যে শেষ 5 ওভারের ব্যাটিংয়ে অভিষেক শর্মা আরও একটা ডাক দিয়ে শুরু করছেন। ঈশান কিষান গত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেই ব্লিস্টারিং ইনিংসের পর আজকেও ওই স্টার্টটা করেছিলেন, তবে 18 রান করে তিনি আউট হয়ে যান। আরিয়ান দত্ত যিনি বোল্ড করেছিলেন অভিষেক শর্মাকে, তিনি হচ্ছে ঈশান কিষানকেও ফিরিয়েছেন। তারপরে সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মার একটা পার্টনারশিপ হচ্ছিল, সেই পার্টনারশিপে আসলে একটু ভাগ্যের সহায়তাও ছিল, কেননা সূর্যকুমার যাদবকে 13 রানের সময় ড্রপ করা হয়েছিল। সূর্যা তারপরে 31 রান করে আউট হয়েছেন। তিলক ভার্মা, তার আগে পার্টনারশিপটা ব্রেক হয়েছে, তিলক ভার্মা তিনিও যে 30-এ আউট হয়েছেন, অসাধারণ একটা ক্যাচের শিকার তিনি হয়েছিলেন। কিন্তু এই সব কিছুই আসলে সেট করে দিচ্ছিল বেসিক্যালি শিবম দুবেকে। ওই যে আমি বলছিলাম 12 ওভার শেষে তাদের স্কোর ছিল 3 উইকেটে 89। শিবম দুবে যে আজকে একটা ইনিংস খেলেছেন, ব্লিস্টারিং একটা ইনিংস তিনি খেলেছেন, এবং সেই ইনিংসটাতে ধরেন প্রথম 10 বলে তিনি মাত্র 5 রান করেছেন, পরের 10 বলে করেছেন 27 রান এবং শেষ 10 বলে করেছেন 34 রান। 31 নম্বর বলে গিয়ে তিনি আউট হয়েছেন। 31 বলে 66 রানের একটা ইনিংস শিবম দুবে খেলেছেন, যেইখানটাতে 4টা 4 মেরেছেন, 6টা ছক্কা মেরেছেন। সো আপনি যখন ওইটা হিসাব করে দেখবেন যে শিবম দুবের ইনিংসটাই তো ডিফারেন্স মেক করে দিয়েছে, তার কারণেই তো যে শেষ 5 ওভারে বা 8 ওভারে এত রান ভারত তুলতে পেরেছে। এবং তার স্টার্টটাও তো খুবই স্লো স্টার্ট ছিল, যেহেতু প্রথম 10 ওভারে তিনি প্রথম 10 বলের মধ্যে তিনি মাত্র 5 রান করেছিলেন। ওইখান থেকে তিনি কিক অফ করেছেন, নেক্সট 10 বলে 27 রান, পরের 10 বলে 34 রান। তাতে করেই তো ভারতের স্কোরটা যেমন 200-র কাছাকাছি চলে যায়, শিবম দুবেও হচ্ছে কি ওই রকম একটা দারুণ প্রয়োজনীয় ইনিংস খেলেন। শেষ দিকে গিয়ে তাকে সাপোর্টটাও দিয়েছেন হার্দিক পান্ডিয়া, কত 21 বলে 30 রানের একটা ইনিংস তিনিও আসলে খেলেছেন। সো আপনি যখন এই ম্যাচে ভারতের 193 রানের জবাবে নেদারল্যান্ডস 176 রানে আটকে গেল, 17 রানে ভারতের জয়ের টার্নিং পয়েন্টের আলোচনা করতে গেলে শিবম দুবের ইনিংস খুব প্লেন অ্যান্ড সিম্পল, বা শেষ 5 ওভার প্লেন অ্যান্ড সিম্পল। কিন্তু সেই দুবের ইনিংসের ওই যে পরের অংশটা, শুরুটা স্লো স্টার্ট হওয়ার পর তিনি যেভাবে হচ্ছে গিয়ে এক্সেলারেট করেছেন সেইটা, কিন্তু সেইখানটাতে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে। সেটা কি জানেন? শিবম দুবে মাত্র 2 রানের সময় আউট হয়ে যেতে পারতেন। ইনিংসের ওটা 11th ওভার সম্ভবত, এবং শিবম দুবের পক্ষে যে এলবিডব্লিউ এর অ্যাপিলটা হয়েছিল, আম্পায়ার তাতে নট আউট ঘোষণা করেছিলেন। আম্পায়ার যদি আউট দিতেন তাহলে আউট হয়ে যেতেন, কেননা আম্পায়ার্স কলে শিবম দুবে বেঁচে গিয়েছেন, এবং বেঁচে যাওয়ার পরে তিনি ওরকম একটা ইনিংস খেলতে পেরেছেন। সেই কারণেই আমার কাছে মনে হয় যে আজকের এই ম্যাচটাতে যে ভারত জিতে যান, বলছিলাম না যে টার্নিং পয়েন্টটাতে আপনারা সবাই হয়তো বা অনেকেই বেশিরভাগই হয়তো বা একমত হবেন যে শিবম দুবের ইনিংসটা বা তার ওই যে পরের অংশের ব্যাটিংটা বা শেষ 5 ওভারের ব্যাটিংটা, কিন্তু ওর মধ্যেও স্পেসিফিক্যালি যখন আপনি জানবেন যে, বা আপনি দেখেছেন হয়তো বা খেলাটা যদি দেখে থাকেন, যে 2 রানের সময় শিবম দুবে আউট হয়ে যেতে পারতেন, আম্পায়ার্স কলে যে তিনি বেঁচে গেলেন সেই সুযোগটাই তিনি ওইভাবে কাজে লাগিয়েছেন। ফলে আম্পায়ার ওই সময় আউট যদি দিয়ে দিত, এইটা তো আর আম্পায়ারের অপরাধ হতো না, যেমন আউট দেননি সেইটাও অপরাধ হয় না, এইটা খেলারই অংশ। তো আম্পায়ার যে সময় আউট দেননি, আম্পায়ার্স কলেজে শিবম দুবে বেঁচে গিয়েছেন, 2 রানের সময় আউট হতে পারতেন, এবং সেইখান থেকে যে 31 বলে 66 রানের একটা টর্নেডো ইনিংস, সাইক্লোন ইনিংস খেলেছেন, সেইটাই আমার কাছে মনে হয় ভারতের এই জয়ের টার্নিং পয়েন্ট। একমত হলেন কি আমার সঙ্গে? এবং আমার সঙ্গে ওইটা তো নিশ্চয়ই একমত যে আজকে নেদারল্যান্ডসকে হারাতে গ্রুপের শেষ ম্যাচে কিংবা গ্রুপের প্রথম ম্যাচে ইউএসএকে হারাতে ভারতের যতটা কষ্ট করতে হয়েছিল, পাকিস্তানকে হারাতে অতটা কষ্ট করতে হয়নি, তাই তো?